গ্রামে আজ চিন্তার পরিবেশ। চারিদিকে লোকেদের কাশি হয়েছে। গ্রামের প্রধানও চিন্তিত হয়ে বসে আছেন। তখনই গ্রামের একজন কাকা কম্বল গায়ে দিয়ে ক্লান্ত হয়ে ওনার কাছে আসে। উনি ঠিক করে চলতেও পারছিলেন না, আর খুবই ক্লান্ত দেখাচ্ছিল তাকে। এ কিরকম একটা রোগ আমাদের গ্রামে ছড়াচ্ছে কাকা। প্রত্যেকটা বাড়ি থেকে শুধু কান্না আর কাশির আওয়াজ আসছে। কোনো রকমের কোনো ওষুধই কাজ করছে না। মোড়ল বাবু, অর্ধেকের থেকে বেশি লোক বিছানায় পড়ে আছে। আমরা যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে পুরো গ্রাম ছাড়খাড় হয়ে যাবে। ডাক্তারবাবুও নিজের হাত খাড়া করে দিয়েছেন। ওদের বাঁচানোর আর কেউ নেই। আমরা একদম ফেঁসে গেছি। শুধু কোনো চমৎকারই আমাদেরকে বাঁচাতে পারে। মোড়ল বাবু, মানুষের শক্তি তো এখন জবাব দিয়ে দিয়েছে। সব দিকে শুধু মৃত্যুর ঘনঘটা। প্রধান মশাই ঘাবড়িয়ে দাঁড়িয়ে পড়েন, চারদিকে তাকান আর গ্রামের অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন। অপরদিকে নদীর পাড়ে এক লম্বা চওড়া শক্তিশালী মানুষ দাঁড়িয়েছিল। তার মাথার উপরে কলিদের টুপি ছিল। চেহারা চকচক করছিল আর ঘন কালো গোঁফ ছিল। সে আর কেউ না, সখারাম ছিল। সখারাম, যার গোঁফ ছিল রাইট, বাহু ছিল টাইট, আর যে ঢেউয়ের সাথে একলাই করে থাকে ফাইট। সখারাম নদীতে জাল ফেলে। জালে অনেক মাছ ফেসে যায়, আর সর্বশক্তি লাগিয়ে সেই জালকে বাইরে টেনে আনে। আরে সাগর মাতা, আজকে তুমি আমার শক্তির পরীক্ষা নিয়েছো, কিন্তু এই সখারামের জাল থেকে বাঁচা কোনো মতেই সম্ভব নয়। আমার হাতে শক্তি থাকা পর্যন্ত আমি হার মানব না, পাক্কা। তখনই কাকা সেখানে আসে আর সখারামের কাঁধে হাত রাখে। সখারাম, তুমি এখানে মাছ ধরছ আর ওখানে পুরো গ্রামে জের বার হয়ে গেল। এই রোগটাকে একটু তো ভয় করো ভায়া। কাকা, আমার রক্তে ভয় ডর নেই। যে এই জলের এই বড় বড় ঢেউয়ের সঙ্গে রোজ নাচে না, ও কোনো রোগের তোয়াক্কা করে না। তোমাকে বলে দিই, এই শরীরটা না পাথরের তৈরি, পাথরের। তোমার সাহস আছে সখারাম, কিন্তু তোমার মাও তো এই রোগগ্রস্ত। ও বাড়িতে এত জ্বরে ছটফট ছটফট করছে, তুমি জানো না? কি বলছো কাকা? এ কি, আমার মায়ের শরীর? সখারাম ঘাবড়িয়ে যায় আর জাল সেখানেই ফেলে বাড়ির দিকে দৌড়ে যায়। সখারামের মা খাটের ওপরে কম্বল গায়ে দিয়ে শুয়েছিল, কাশছিল আর খুবই অসুস্থ দেখাচ্ছিল। সখারাম তাড়াতাড়ি বাড়িতে দৌড়ে আসে আর মাকে দেখে খুবই চিন্তিত হয়ে যায়, আর তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। মা, চোখ খোলো মা, দেখো তোমার সখারাম এসছে। আরে, তোমার কি হয়েছে মা? তোমার তো কোনোদিন শরীর খারাপ হয় না মা, আজকে কি হলো? কাকা এসে ওর দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। সখারাম, তোমাকে বলেছিলাম এই রোগ কাউকে ছাড়ছে না। জ্বর কিন্তু খুব বেশি। না, আমার মায়ের কিছু হতে পারে না। আমি বলি, আমি এই রোগটাকে আমার মাকে ছুঁতেও দেব না, বুঝলে কাকা? পরিবেশ খুবই গুরুগম্ভীর হয়ে যায়। কেউই বুঝতে পারছিল না যে এবার কি করা যায়। সন্ধ্যা হয়ে যায়। গ্রামের প্রধান চিন্তিত হয়ে বসেছিলেন। সখারাম সেখানে আসে আর রাগ করে সেখানেই দাঁড়িয়ে পড়ে। গ্রামের প্রধান মুখ তুলে তার দিকে তাকায়। মোড়ল বাবু, একটা উপায় বলুন না। আমার মা মৃত্যুর সঙ্গে খেলা করছে, পুরো গ্রাম মরছে। আপনি গ্রামের মোড়ল, কোনো উপদেশ তো দিন। একটা উপায় আছে সখারাম, কিন্তু এই রাস্তা একদম মৃত্যুর দিকে নিয়ে যাবে তোমাকে। একবার ওখানে চলে গেলে আর ফিরতে পারবে না। আরে, মৃত্যুর থেকে ফিরে আসা তো এই সখারামের বাঁ হাতের খেলা মুখিয়াজি। আপনি শুধু ওই জায়গাটার নাম বলুন, বাকি কাজ আমি করে দেবো। আমি বলছি, এখান থেকে একটু দূরে সমুদ্রের একদম মাঝখানে একটা দ্বীপ আছে। সেখানে একটা দুর্লভ জড়িবুটি পাওয়া যায়, যেটা যে কোনো রোগের উপশম করে, কিন্তু ওখানে যাবার রাস্তাটা খুব কঠিন। সখারাম আর কোনো কথা শোনে না, সেখান থেকে চলে যায়। সেই সন্ধ্যায় সখারাম নদীর কিনারে চলে আসে আর দ্বীপের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখনই কাকা সেখানে আসে। ভাঙাচোরা নৌকা দেখে উনি খুব চিন্তিত হয়ে পড়েন।
সখারাম, তুমি কি পাগল হয়ে গেলে বাবা? এত ছোট নৌকো নিয়ে সমুদ্রের ওদিকে দ্বীপে যাবে? তুমি ঢেউয়ে ডুবে যাবে বাবা। যখন গ্রামের ওপর এত বড় সংকট, আমার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তো আমি এরকম হাতের ওপর হাত রেখে বসে থাকতে পারবো না। ওই রাস্তায় অনেক বড় ঢেউ ওঠে বাবা, অনেক ঝড় হয়। ওই দ্বীপের কাছে বড় বড় পাথর, যেটা বড় বড় নৌকাকেও ভেঙে দেয় বাবা। যেও না, বলছি যেও না। লড়াই না করে এই সখারাম কোনোদিন হারতে পারে না। আপনি শুধু আমার মাকে দেখবেন, আমি বলে গেলাম। তখনই সখারাম নৌকো তৈরি করে আর সমুদ্রে পাড়ি দিয়ে দেয়। কাকাকে এখনো খুবই চিন্তিত দেখাচ্ছিল। রাত্রিবেলা সখারাম মাঝ দরিয়ায় পৌঁছে যায়। কিছুক্ষণ অবধি সমুদ্র শান্ত ছিল, কিন্তু তারপর বড় বড় ঢেউ তার ছোট্ট নৌকোর সঙ্গে ধাক্কা খায়। সখারাম খুব চেষ্টা করে যাতে ও নৌকোর ওপরে সাবধানে থাকতে পারে। ইয়াহ! যত শক্তি তত শক্তি নিয়ে আয়, আমিও দেখব তোর ভেতরে কত দম। এই সখারামের নৌকাকে তুই আটকাতে পারবি না। নৌকোটি একটি বড় ঢেউয়ের সঙ্গে খুব উঁচুতে উঠে যায় আর তারপরে জলের মধ্যে পড়ে যায়। সখারাম এক মুহূর্তের জন্য নিজের ভারসাম্য হারিয়ে ফেলে, কিন্তু ও নৌকার সেই কাঠকে খুব শক্ত করে ধরেছিল। আমাকে ওই দ্বীপে পৌঁছতেই হবে। আমার মা আমার অপেক্ষা করছে, আমি আর পেছপা হব না। নৌকোটি ঢেউয়ের জন্য ক্রমাগত উপর নিচে হচ্ছিল। সখারাম সম্পূর্ণ শক্তি দিয়ে নৌকোকে ধরে থাকে। পরের দিন একটি দূরের দ্বীপে সখারাম পৌঁছে যায়। ও খুবই ক্লান্ত, কিন্তু থামে না। কিছু দূর যাওয়ার পরে ওর চোখ খুশিতে চকচক করে ওঠে। সখারাম সেই চকচকে ভেষজ গাছ দেখতে পায়, যাতে গ্রামের অসুখ সেরে যেতে পারে। খুব সাবধানে সেই গাছ থেকে পাতা বের করে নিজের কাছে রেখে দেয়। যেই না ও নৌকোর দিকে ফেরত আসতে থাকে, সমুদ্রের একটি বড় ঢেউ ওর নৌকোটিকে উঠিয়ে একটি বড় পাথরের সাথে ধাক্কা লাগিয়ে দেয়। নৌকোটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। না, আমার নৌকা সব শেষ হয়ে গেল। আমি এই শুনশান দ্বীপ থেকে কি করে ফেরত যাব? সখারাম তাড়াতাড়ি সেই দিকে দৌড়ে যায় আর ভেঙে পড়ে থাকা কাঠের টুকরোগুলোকে দেখে। ও চারিদিকে তাকায়, কিন্তু আশেপাশে দূর দূর অব্দি শুধুমাত্র জল আর জলই ছিল। জড়িবুটি তো পেয়ে গেছি, কিন্তু আমি এখানে ফেসে গেছি। আমি যদি সময় গ্রামে না পৌঁছই, তাহলে এই ওষুধ কোনো কাজের হবে না। হে ভগবান, কি করি আমি এখন? সখারাম সমুদ্রের কিনারায় বসে পড়ে। ও খুবই উদাস হয়ে যায় আর ও কাঁদতে শুরু করে। সময় কেটে যায়, এবার রাত হয়ে যায়। সখারাম এখনো সেই কিনারাতেই উদাস হয়ে বসে আছে। খিদে আর দুর্বলতায় ওর শরীর কাঁপতে থাকে, খুবই ক্লান্ত অনুভব করে। আমার শরীরটা কমজোর হয়ে যাচ্ছে, শীত করছে। মা, আমায় ক্ষমা করিস, আমি ওষুধ নিয়ে তোমার কাছে টাইমে পৌঁছতে পারছি না মা। ও উঠে দাঁড়ানোর চেষ্টা করে, দুর্বলতার জন্য ওর পা কাঁপতে শুরু করে। সখারাম আবার নিচে বসে পড়ে। আমি হাল ছাড়িনি মা, আমি হাল ছাড়িনি, কিন্তু এই শরীরটা আর চলছে না মা। শক্তি শেষ হয়ে যাওয়ায় সখারাম সেখানেই শুয়ে পড়ে। ওর কাপড়ের মধ্যে রাখা সেই ভেষজ গাছ চকচক করতে থাকে। পরের দিন সকালে সখারাম সেই সমুদ্রের কিনারায় ভেজা বালির উপরে অজ্ঞান হয়ে পড়েছিল। জলের একটি অদ্ভুত ঢেউ সেই সময় সেই দ্বীপের দিকে এগিয়ে আসছিল, আর তখনই সেই ঢেউ থেকে একটি প্রাণী ঝাঁপ দিয়ে বেরিয়ে পড়ে। আর কেউ না, এ ছিল মুন্নি, যে সখারামকে বাঁচানোর জন্য আবার জলপরী হয়ে এসেছে। ওর হাতে যন্ত্রপাতির থলি ছিল। জলের থেকে বাইরে আসতেই ওর লেজ পায়ে পরিবর্তিত হয়ে যায়। মুন্নি ভাঙা ওই নৌকোটা দেখে আর তাড়াতাড়ি করে সেই কাঠের টুকরোগুলোকে জোড়া লাগাতে থাকে। নিজের যন্ত্রপাতি দিয়ে ও নৌকাটা আবার ঠিক করে দেয়। তারপরও সখারামের কাছে যায়, ওর চেহারাতে জলের ছিটা দেয়। কিছুক্ষণের মধ্যেই সখারাম জেগে ওঠে, কিন্তু এখনো তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। আরে সখারাম, নিজের চোখ খুলে দেখ, আমি এখানে এসে গেছি। তুমি এরকম দুর্বল হয়ে হার মানতে পারো না। ওঠো আর দেখো এই নৌকোটাকে। সখারাম নিজের নৌকোর দিকে দেখে, যেটা আবার ঠিক হয়ে গেছে। মুন্নি,
তুই এখানে এই দ্বীপে কি করে এলি? আর আমার এই নৌকা তো পুরো ভেঙে তছনছ হয়ে গেছিল। এটা কি করে আবার জোড়া লেগে গেল? এটা কি কোনো স্বপ্ন দেখছি? এটা কোনো স্বপ্ন নয় সখারাম, আমি তোমার পিছু পিছু চলে এসেছিলাম আর এই নৌকোটাকে ঠিক করে দিয়েছি। এখন এই প্রশ্ন উত্তর বন্ধ করে নৌকোতে বসো। গ্রামে সবার অবস্থা খুবই খারাপ হচ্ছে। সখারাম আর মুন্নি নৌকোতে বসে আর গ্রামের দিকে পাড়ি দেয়। আর যখন ওরা মাঝ দরিয়াতে নৌকো বেয়ে যাচ্ছিল তখনই বড় বড় ঢেউ আসতে থাকে, কিন্তু মুন্নি চুপচাপ নিজের শক্তিতে সেই ঢেউগুলোকে শান্ত করে দেয়। আর তারপর সেই সন্ধ্যাবেলায় গ্রামের প্রধান আর কাকা খুবই চিন্তিত হয়ে বসেছিলেন। গ্রামের অবস্থা এখনো খুব খারাপ। তখনই সখারাম মুন্নির সাথে সেইখানে আসে। ওর হাতে সেই চকচকে ভেষজ গাছ ছিল। গ্রামের প্রধান ওকে দেখে চমকে ওঠে আর খুবই খুশি হয়ে যায়। সখারাম, তুমি সত্যিই খুব বড় কাজ করলে ভায়া। তুমি এই পুরো গ্রামে জীবন দান করলে বাবা। তুমি শুধু একটা জেলে নও সখারাম, তুমি এই গ্রামের আসল রক্ষক। যতক্ষণ এই সাহসী সখারামের নিঃশ্বাস চলছে না, ততক্ষণ এই গ্রামের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আমি বলছি। মুন্নিও খুশিতে হাসতে থাকে আর সখারামের পাশেই দাঁড়িয়ে থাকে। গ্রামবাসীরা নিজের রক্ষক সখারাম আর মুন্নির চারপাশে জড়ো হয়ে যায়। সবার চেহারায় শান্তি আর খুশি ফিরে আসে। কাহিনী এখানেই শেষ হয়।